হ্যালো গাইস, হাই এভরিওয়ান। আজকে আমরা লেন্স কি সেটা একটু জানবো। আগের দিনের যে টপিকটা পড়েছিলাম সেটাতে প্রিজম সেটা সম্পর্কে জানা হয়েছিল। প্রিজমে আলোকরশ্মি পড়লে আলোকরশ্মি কিভাবে চ্যুতিকোণ সৃষ্টি হয়, কতটা বেঁকে যায় সেটা। এবার লেন্স কি জিনিস তা একটু জানবো। লেন্সের আলোচনাটা আজকের একটা ভিডিওতে রেখে দেবো। প্রথমত, দর্পণ যখন পড়া হয়েছিল, দর্পণ কি জিনিস ছিল? এমন একটা গলীয় তল ছিল যার এক পাশে পালিশ করা ছিল, যার কারণে আলো একদিক থেকে অন্যদিকে যেতে পারছিল না। তখন আলোকরশ্মি পড়ার পর প্রতিফলিত হচ্ছিল। এবার আমরা কি করব? দুটো গলীয় তল নিব। দর্পণে ছিল একটা গলীয় তল, এবার নেওয়া হবে দুটো। দুটো গলীয় তলকে যদি যুক্ত করে দেই, মনে করো গলীয় তল তো সাইড থেকে দেখতে তো খালি একটা দাগ দেখাবে, তো যদি দুটো গলীয় তলকে সাইড থেকে যুক্ত করে দেই আর এভাবে যুক্ত করি যে উঁচু অংশটা বাইরের দিকে আছে, তাহলে এই যে গঠনটা তৈরি হলো এটাকে আমরা নাম দিব লেন্স। কি হলো? এক্ষেত্রে দুটো তল আছে, আলোকরশ্মি পড়বে, পড়ে এর ভেতরে প্রতিসরণ হবে, কারণ এর পেছনে কোনো পালিশ করা নেই। তাহলে এরপরে আলোকরশ্মি যখন এই গলীয় তলে আপতিত হবে, প্রতিসৃত হয়ে এর ভেতর দিয়ে গিয়ে এখানে গিয়ে আবার প্রতিসরণ হবে, হওয়ার পর আলোকরশ্মি এদিক দিয়ে বাইরে বেরিয়ে যাবে। ঠিক আছে? তাহলে লেন্স আসলে কি? লেন্স হচ্ছে দুটো তল গলীয়, বা এমন লেন্সও হতে পারে যে একটা গলীয় তল আর একটা সমতল। ঠিক আছে? দুটি গলীয় তল বা একটি গলীয় তল ও একটি সমতল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক যে মাধ্যম, তাকে লেন্স বলে। স্বচ্ছ মাধ্যম ছাড়া তো আলোর প্রতিসরণ হবে না। তাহলে বাতাস থেকে আলোকরশ্মি কাচের, এটা যদি কাচের হয় তাহলে কাচের মাধ্যমে প্রবেশ করে পরের মাধ্যমে আবার চলে যাবে। তাহলে দুটো গলীয় তল বা একটা গলীয় তল ও একটি সমতল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক যে মাধ্যম, তাকে বলে লেন্স। এবার লেন্সকে আমরা দু রকমের লেন্স পড়বো। একটাকে বলে উত্তল লেন্স। এই যে ছবিটা, এটা উত্তল লেন্সের। যে লেন্সের মাঝখানটা মোটা আর দুপাশে গেলে সরু হয়ে যাচ্ছে, তাকে বলে উত্তল লেন্স। আর এটাই যদি গলীয় তল দুটোকে এভাবে যুক্ত করা হয়, এভাবে যুক্ত করলে এরকম হয়ে যাচ্ছে, মাঝখানটা সরু, দুপাশে গেলে চওড়া হয়ে যাচ্ছে, এরকম লেন্সকে বলে অবতল লেন্স। এটা উত্তল, এটা হচ্ছে অবতল। ঠিক আছে? এবার এই লেন্সে আলোকরশ্মি পড়লে কি ঘটনা ঘটে সেগুলো একটু জানবো। যেমন উত্তল লেন্স, এই যে উত্তল লেন্স, এই লেন্স সর্বদা কি করে? আচ্ছা, তার আগে লেন্সেরও কিছু স্পেশাল পয়েন্টগুলোর নাম, যেমন দর্পণের ক্ষেত্রে পড়া হয়েছিল, তো লেন্সের ক্ষেত্রেও সেম। লেন্সের মাঝ বরাবর যদি একটা কাল্পনিক রেখা এঁকে দেওয়া হয়, ওটা হবে প্রধান অক্ষ। হ্যাঁ, তবে লেন্স যেহেতু দুটো তল আছে, তো এই দিকের তলটা, এই তলটার যে গোলক, সেটা এই দিকে থাকবে। দেখে মনে হচ্ছে বৃত্ত, কিন্তু আশা করি বোঝা যাচ্ছে যে এটা একটা গোলক ভাবতে হবে। এই দিকের তলটার গোলক এইদিকে থাকবে, তাহলে কেন্দ্রটাও এইদিকে থাকবে। আবার এই যে তলটা, তার গোলকটা এইদিকে থাকবে, সেই গোলকের কেন্দ্রটাও এইদিকে হবে। তো লেন্সে যেহেতু দুটো তল, তাহলে এই কারণে ওর দুটো কেন্দ্র পাওয়া যাবে। দর্পণের মতনই কোনো গোলকের যে কেন্দ্রটা, সেটাকে কি বলা হতো? বক্রতা কেন্দ্র। এখানেও তাই, বক্রতা কেন্দ্র। তো লেন্সের ক্ষেত্রে দুটো তল, তাই দুটি বক্রতা কেন্দ্র হয়। উত্তল লেন্সের ক্ষেত্রে এই দিকেরটার নাম 2, এই দিকের নাম C1 হবে। এই C1 আর C2-র মধ্যবর্তী একটা কাল্পনিক রেখা যদি টেনে দেই, তাহলে হয়ে গেল ওটা প্রধান অক্ষ। ঠিক আছে? এটা প্রধান অক্ষ, এগুলো হচ্ছে বক্রতা কেন্দ্র। আর বক্রতা কেন্দ্রের যতটা দূরত্ব, সেটাকেই বলে বক্রতা ব্যাসার্ধ। আগের মতনই, যেটাকে ছোট আর দিয়ে লেখা হতো, ওগুলো সেম আছে। এরপরে নেক্সট যে জিনিসটা, এর ক্ষেত্রেও তাই। এরপরে যে নেক্সট জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে লেন্সের ফোকাস কি। তো উত্তল লেন্সের ক্ষেত্রে দেখা যায় বক্রতা কেন্দ্রের ওই মিডিলটাই ফোকাস হবে। তো উত্তল লেন্সের নিয়ম কি দেখা যায়? প্রধান অক্ষের যদি সমান্তরাল রশ্মি এই লেন্সের গায়ে এসে পড়ে, তাহলে উত্তল লেন্স সমস্ত রশ্মিকে প্রধান অক্ষের ওপর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিয়ে দেয়। প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি উত্তল লেন্সে এসে যদি আপতিত হয়, লেন্সে প্রতিসরণের পর রশ্মিগুলো প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে এসে বারবার মিলে যায়। এই বিন্দুটাকে নাম দেওয়া হয়েছে উত্তল লেন্সের ক্ষেত্রে মুখ্য ফোকাস, বা সংক্ষেপে ফোকাস। অবতল লেন্সে কি হয়? এর প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি যদি এসে পড়ে, তো অবতল লেন্স এটাকে দূরে পাঠায় দেয়, তার মানে রশ্মিগুলোকে অপসারী রশ্মি করে দেয়। প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিকে অবতল লেন্স দূরে এমন দিকে পাঠায় যে এইদিকে চোখ রেখে যদি কেউ দেখে, মনে করো এখান থেকে চোখ রেখে কেউ দেখছে,
তাহলে মনে হবে যেন রশ্মিটা এই যে বিন্দুটা থেকে আসছে। একইভাবে এই রশ্মিটাকেও এমন দিকে প্রেরণ করবে যে মনে হবে যেন ওই বিন্দুটা থেকে আসছে বলে মনে হবে। তাহলে অবতল লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ লেন্স দ্বারা প্রতিসরণের পর মনে হচ্ছে যেন প্রধান অক্ষের উপর একটা বিন্দু থেকে আসছে, অপসৃত হচ্ছে, এরকম মনে হচ্ছে। ওই বিন্দুটাকে বলে অবতল লেন্সের মুখ্য ফোকাস। উত্তল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি যে বিন্দুতে এসে মিলিত হয় সেটা ফোকাস। অবতল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরাল যদি রশ্মি পাঠাই তাহলে রশ্মিগুলো প্রতিসরণের পর একটা বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে, সেই বিন্দুটাকে অবতল লেন্সেরও মুখ্য ফোকাসই বলা হয়। ঠিক আছে, এবার একই রকম লেন্সের যেহেতু দুটো তল, তাহলে মুখ্য ফোকাসের সংখ্যাও দুটো হবে। তো ব্যাপারটা কেমন হবে, পরবর্তী যে টপিকটা আমরা করব সেটাতে লেন্সের সামনে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় তৈরি হয় সেটা দেখব। তো সেটা জানার জন্য যেমন দর্পণে রশ্মির কিছু নিয়ম পড়তে হতো, লেন্সেও আছে। তো প্রথম নিয়ম এটা যে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিকে উত্তল লেন্স কি করে, বারবার ফোকাস দিয়ে পাঠায়, আর অবতল লেন্স ফোকাস থেকে আসছে বলে মনে করায়। এই যে ফোকাসটা, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় দ্বিতীয় মুখ্য ফোকাস। এখানেও এটাকে দ্বিতীয়। মনে রাখার বিষয়, উত্তল লেন্সের দ্বিতীয় ফোকাসটা ডান দিকে, অবতল লেন্সের ক্ষেত্রে সেটা বাঁ দিকে। ঠিক আছে, কিন্তু উত্তল লেন্সের ক্ষেত্রে যদি এমনটা হয়, যদি উত্তল লেন্সের ক্ষেত্রে এই দিকেও একটা ফোকাস আছে, তো দেখা গেছে ওই ফোকাস থেকে কোনো আলোক রশ্মি যদি লেন্সের গায়ে এসে পড়ে তাহলে ওই আলোক রশ্মিগুলোকে উত্তল লেন্স সর্বদা সমান্তরাল বানিয়ে দেবে। এই দিকের তলের যে ফোকাসটা সেটা এই দিকে আছে, একইভাবে এই দিকের তলেরও একটা ফোকাস থাকবে যেটা এইদিকে। এর বক্রতা কেন্দ্রও দুটা, ফোকাসও দুটা, মুখ্য ফোকাস দুটো, বক্রতা কেন্দ্রও দুটি। ঠিক আছে, তো উত্তল লেন্সের ক্ষেত্রে এই দিকে যে ফোকাসটা আছে, এখানে যদি একটা আলোক রশ্মি রাখা হয় তাহলে ওই আলোক রশ্মিগুলো এখান থেকে গিয়ে লেন্সের গায়ে পড়বে। তো ফোকাস দিয়ে এসে যদি কোনো আলোক রশ্মি উত্তল লেন্সের গায়ে এসে পড়ে তাহলে ওই রশ্মিগুলো প্রতিসরণের পর সমান্তরাল হবে। আগের নিয়মটা কি ছিল, আগের নিয়মটা ছিল প্রধান অক্ষের সমান্তরাল যদি রশ্মি এসে পড়ে তাহলে ওটা অপর সাইডে যে ফোকাসটা সেটা দিয়ে যাবে। আর এবার বলা হচ্ছে ফোকাস দিয়ে আগত কোনো রশ্মি উত্তল লেন্সের উপরে যদি আপতিত হয় তাহলে তারপর সেটা কি হবে, প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে। এখানেও তাই, অবতল লেন্সেরও নিশ্চয়ই এই দিকে আরেকটা ফোকাস থাকবে, ওইটাকে বলা হবে F1। একইভাবে এটাকেও F1 বলা হবে, এর ক্ষেত্রে এটাকে F2 বলা হবে। ঠিক আছে, অবতল লেন্সের ক্ষেত্রে কোনো আলোক রশ্মি যদি এমন ভাবে এসে আপতিত হয় যে মনে হচ্ছে যেন লেন্সের পেছনে ফোকাসে গিয়ে মিলতে চাইছে, তাহলে কি হবে, প্রতিসরণের পর রশ্মিটা সমান্তরাল হয়ে যাবে। এদিক দিয়েও যদি কোনো রশ্মি আসে যেটা ফোকাসে গিয়ে মিলতে চাচ্ছিল তাহলে ওটা প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে। ঠিক আছে, আবার বলছি, উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে যদি রশ্মি এসে পড়ে তাহলে সেটা ফোকাস দিয়ে যাবে, আর যদি ফোকাস থেকেই রশ্মিটা এসে পড়ে তাহলে সেটা সমান্তরাল হয়ে যাবে। এই দিকেরটাকে বলবো প্রথম মুখ্য ফোকাস, আর এই দিকেরটাকে বলবো দ্বিতীয় মুখ্য ফোকাস উত্তল লেন্সের। আর মুখ্য ফোকাস বলতে এটাকে দিয়েই বেশি কাজ করা হয়। আচ্ছা, অবতল লেন্সের ক্ষেত্রে এই ছবিটাই এখানে, যে সমান্তরাল রশ্মি যদি এসে পড়ে তাহলে সেটা মনে হচ্ছে যেন ফোকাস থেকে আসছে, দূরে সরে গেল রশ্মিটা। আর যদি কোনো রশ্মি মনে হয় যেন ফোকাসে গিয়ে মিলতো তাহলে ওই রশ্মিগুচ্ছকে অবতল লেন্স সমান্তরাল বানিয়ে দিল। ঠিক আছে, এইবার এখান থেকেই একটা ধারণা আবার নিতে হবে। এটা ছিল দুটো নিয়ম, লেন্সের রশ্মিচিত্র বানানোর তিনটা নিয়ম পড়তে হবে যেটা পরের দিনে কাজে লাগবে। দুটো নিয়ম এটা বললাম যে সমান্তরাল রশ্মি ফোকাস দিয়ে যায়, ফোকাস দিয়ে গেলে সমান্তরাল, আর এর ক্ষেত্রেও দুটো নিয়ম। আরেকটা নিয়ম একটু পরে বলছি, তার আগে আরো একটা জিনিস বুঝতে হবে। তৃতীয় নিয়মটাতে যাওয়ার আগে অন্য একটা জিনিস আমরা আগে করব, কারণ ওটা এই অংশের সাথে রিলেটেড আর কি। তো উত্তল লেন্সের ক্ষেত্রে এখনই আমরা ঘটনাটা কি দেখলাম, প্রধান অক্ষের সমান্তরাল ভাবে যদি রশ্মি এসে পড়ে উত্তল লেন্স সর্বদাই ওটাকে একটা বিন্দুতে মেলানোর চেষ্টা করে যেটাকে বলে ফোকাস।
তো এই যে ক্ষমতাটা, এটাকে বলে অভিসারী ক্ষমতা। ছোটবেলায়ও পড়েছো, 7-এ ছিল যে রশ্মিগুচ্ছকে 3টা নাম দেওয়া হয়, একটা হচ্ছে সমান্তরাল, একটা অভিসারী, একটা অপসারী। অভিসারী মানে রশ্মিগুলো যদি ধীরে ধীরে একে অপরের কাছে আসে আর এক জায়গায় গিয়ে মিলিত হয়। তো উত্তল লেন্স কি করলো, রশ্মিগুলো ছিল সমান্তরাল আর ওই রশ্মিগুলো প্রতিসরণের পর কাছে আসলো, আরো কাছে এসে অভিসারী হচ্ছে, অভিসারী হয়ে একটা বিন্দুতে মিলিত হচ্ছে। তো কেন এটা এরকম করলো? আর অবতল লেন্স কি করলো, অবতল লেন্সে যদি প্রধান অক্ষের সমান্তরাল ভাবে কোনো রশ্মি এসে পড়ে, তো অবতল লেন্স ওটাকে দূরে পাঠায় দিচ্ছে, যেটাকে বলে অপসারী রশ্মি। তাহলে এই জন্য নাকি উত্তল লেন্সকে বলা হয় অভিসারী লেন্স, কারণ ও রশ্মিগুচ্ছকে অভিসারী করে দেয়, মানে কাছে আনার চেষ্টা করে। আর একে বলা হয় অপসারী লেন্স, রশ্মিগুচ্ছকে আরো দূরে পাঠানোর চেষ্টা করে। তো এই ঘটনাটা কেন হচ্ছে? তো সেটার জন্য আমরা আগের দিন মনে করে দেখো, প্রিজম পড়ানোর সময় আমি একটা কথা বলেছিলাম যে প্রিজমের ক্ষেত্রে, এটা যদি প্রিজম হয় তাহলে এটা ছিল প্রিজমের ভূমি। কোনো আলোকরশ্মি প্রিজমে পড়ার পর অন্য দিক দিয়ে যখন নির্গত হয়, তখন সর্বদাই সেটা ভূমি যেদিকে থাকে সেই দিকে বেঁকে যায়। রশ্মিটা যাওয়ার কথা ছিল এই দিকে, বেঁকে গেল এই দিকে। এই নিয়মটা এখানে খাটাতে হবে। বিজ্ঞানীরা বলেছেন যদি উত্তল লেন্সকে যদি আমি ছোট ছোট প্রিজমের সমষ্টি রূপে কল্পনা করি, উত্তল লেন্সকে আমরা যদি ছোট ছোট প্রিজমের সমষ্টি রূপে কল্পনা করি, প্রতিটা প্রিজমের যেটা ভূমি সেটা থাকবে প্রধান অক্ষ যেদিকে আছে সেই দিকে। আবার বলছি, উত্তল লেন্সকে যদি ছোট ছোট প্রিজমের সমষ্টি রূপে কল্পনা করি, তাহলে প্রতিটা প্রিজমের ভূমি থাকবে প্রধান অক্ষ যেদিকে সেই দিকে। এর মানেটা হচ্ছে ওপরের যে লেন্সটা, এর ভূমি হবে নিচে, কারণ নিচে আছে প্রধান অক্ষ, এটারও থাকবে নিচে, এই অংশটারও ভূমি থাকবে নিচে। কিন্তু নিচে যে টুকরোটা আঁকানো হলো, নিচের যে প্রিজম, তার ভূমি থাকবে উপরে। এই প্রিজমটা, এরও ভূমি থাকবে উপরের দিকে। তাহলে এবার প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি যদি লেন্সের গায়ে এসে পড়ে, তাহলে আমাদের এই যে প্রিজমের নিয়মটা ছিল যে আলোকরশ্মিকে প্রিজম কি করে, সবসময় ভূমি যেদিকে থাকে সেদিকে বাঁকিয়ে দেয়। তাহলে উত্তল লেন্সের প্রিজমের ভূমিগুলো কোন দিকে আছে, নিচের দিকে। তাহলে উপরে থাকার রশ্মিগুলোকে ওর নিচের দিকে বাঁকাচ্ছে, আর নিচ থেকে যে রশ্মিগুলো এসে পড়ছে তাদের ভূমি আছে উপরের দিকে, তাহলে তার কারণে উপরের দিকে এগুলোকে মিলিত করে দেওয়া হচ্ছে। তো এই যে রশ্মিগুলোকে এখানে মিলিয়ে দিচ্ছে, এটাকে বলে উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া। অভিসারী ক্রিয়া মানে রশ্মিগুলোকে কাছে এনে দেয়, এই জন্য আমরা উত্তল লেন্সকে বলি অভিসারী লেন্স। কেমন? কোশ্চেনটা হচ্ছে উত্তল লেন্সকে কেন অভিসারী লেন্স বলা হয়। তাহলে উত্তরটা এটা, এইভাবে ছবি এঁকে তোমাকে বলে আসতে হবে। 2 নম্বর হিসাবে থাকতে পারে যে উত্তল লেন্সকে যদি ছোট ছোট প্রিজমের সমষ্টি রূপে ভাবা যায়, তাহলে প্রতিটা লেন্স প্রিজমের ভূমি থাকবে প্রধান অক্ষ যেদিকে সেদিকে। এর ফলে যে সমস্ত রশ্মিগুচ্ছ সমান্তরালভাবে এসে পড়ছে, তাদের প্রত্যেকের ক্ষেত্রে যেদিকে ভূমি সেই দিকে রশ্মিগুলো বেঁকে যাচ্ছে। তার ফলে রশ্মিগুলো সব একটা বিন্দুতে এসে মিলছে, যার জন্য আমরা বলি উত্তল লেন্স হচ্ছে অভিসারী লেন্স। ঠিক আছে? আর অবতল লেন্সের ক্ষেত্রে এর উল্টাটা, এর ভূমিগুলো থাকে প্রধান অক্ষের দিকে, অবতল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের বিপরীতে থাকে। অবতল লেন্সের যদি আমরা কাজটা করি, অবতল লেন্সকেও যদি আমরা ক্ষুদ্র ক্ষুদ্র প্রিজমের সমষ্টি রূপে কল্পনা করি, অবতল লেন্সকেও যদি ক্ষুদ্র ক্ষুদ্র প্রিজমের সমষ্টি রূপে কল্পনা করা হয়, এবার কিন্তু তা হবে না। এবার প্রতিটি প্রিজমের যে ভূমি সেটা থাকবে প্রধান অক্ষের বিপরীত দিকে। তাহলে উপরের যে প্রিজমটা, তার ভূমি প্রধান অক্ষ যেদিকে তার উল্টো দিকে, উল্টো দিক এটা। এই প্রিজমটারও তাই, উল্টো দিক এটা। এই প্রিজমটারও তাই, উল্টো দিক এটা। এই প্রিজমটারও তাই, উল্টো দিক এটা। ঠিক আছে? যেদিকে প্রধান অক্ষ তার উল্টো দিকে নিতে হবে ভূমিটা। এইবার তাহলে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি যদি এসে পড়ে, তাহলে অবতল লেন্স কি করবে? লেন্স কিছু করছে না, প্রিজমের নিয়ম কি, যেদিকে ভূমি সেদিকে রশ্মি বেঁকে যায়। এবার ভূমিটা উপরে, তাহলে উপরে বেঁকবে। এই ভূমিটা উপরে, উপরে বেঁকবে। এই ভূমিটা নিচে আছে, তাহলে এবার নিচে বেঁকবে।
এটারও নিচে, তাহলে নিচে বেঁকবে। তাহলে এই সমস্ত রশ্মিগুলোকে মনে হচ্ছে যেন একটা বিন্দু থেকেই আসছে। বোঝা গেল? সমস্ত রশ্মিগুলোকে মেলালে মনে হচ্ছে একটা বিন্দু থেকে যেন ছড়িয়ে পড়েছে, এরকম যেন হচ্ছে। এই জন্য অবতল লেন্সকে আমরা বলি অপসারী লেন্স। এটাকে বলা হয় অপসারী লেন্স। উত্তল লেন্সকে বলা হয় অভিসারী লেন্স। অভিসারী মানে রশ্মিগুলোকে কাছে এনে দিতে চাচ্ছে। আর অবতল লেন্সকে বলা হয় অপসারী লেন্স, কারণ রশ্মিগুলোকে দূরে পাঠায় আর দেখে মনে হয় যেন একটা বিন্দু থেকে রশ্মিগুলো সব বেরোচ্ছে। ঠিক আছে? তাহলে এই দুটো কোশ্চেনও তোমাদেরকে পড়ে রাখতে হবে। তাহলে আমরা কি শিখলাম? লেন্স দু রকম বলা হলো, উত্তল লেন্স, অবতল লেন্স। যে লেন্সের মাঝখানটা মোটা, দুপাশে সরু, তাকে উত্তল। যার মাঝখানটা সরু, দুপাশে চওড়া, তাকে বলে অবতল। এদের আবার তিনটা করে ভাগও আছে, সেগুলো দিয়ে তেমন কোনো কোশ্চেন আসে না, বইতে নাম দেখে নিতে পারবে। যেমন সমতলোত্তল লেন্স আছে, উভোত্তল লেন্স আছে, সমতল অবতল লেন্স আছে, কিছু ভাগ আছে, একটু নামগুলো দেখে রাখতে পারো। তারপরে কি শিখলাম? যে উত্তল লেন্সের ক্ষেত্রে আমাদের রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের সমান্তরালে যদি এসে পড়ে, তাহলে রশ্মিগুলি একটা বিন্দুতে মেলে। আর কেন মেলে তার কারণটা এভাবে ব্যাখ্যা করা হলো। একইভাবে অবতল লেন্সের ক্ষেত্রে তার যে অপসারী করে দেয় রশ্মিগুলোকে, তার কারণটাও এখানে বোঝানো হলো। তো তার আগে আমরা দুটো নিয়ম পড়েছিলাম। কি বললাম? দুটো নিয়মের ফার্স্ট নিয়ম ছিল প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিকে উত্তল লেন্স ফোকাসে মিলিত করে, আর এ কি করে? এমন দিকে অপসারী করে যে দেখে মনে হয় ফোকাস থেকে আসছে। ওই বিন্দুটাকেই বলা হয় মুখ্য ফোকাস। আর মুখ্য ফোকাস দিয়ে আবারও যদি তল কল্পনা করো, যেটা যেমন দর্পণে ছিল, সেম টু সেম জিনিস। উত্তল লেন্সের এটা প্রধান অক্ষের এখানেও ফোকাস আছে, এখানেও। ওই ফোকাস দিয়ে প্রধান অক্ষের সাথে লম্বভাবে একটা যদি তল কল্পনা করা যায়, তাহলে ওটাকে বলা হবে ফোকাস তল, সেম টু সেম দর্পণের মতো। আর ফোকাস পর্যন্ত যে দূরত্বটা, সেটাকে বলা হবে ফোকাস দৈর্ঘ্য। এটাও ফোকাস দৈর্ঘ্য, এটাও। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য মাপা হবে কোথা থেকে? বা এর পরের দিন যখন আমরা এর মধ্যে লেন্সের সামনে বস্তুকে রাখবো, বস্তুকে কোথা থেকে মাপবো? এখান থেকে মাপলে দূরত্ব যা আসবে, এখান থেকে মাপলে আলাদা আসবে, তাহলে মাপাটা কোথা থেকে হবে? তার জন্য আমরা একটা নতুন পয়েন্ট আমরা পেয়েছি, যার নাম হচ্ছে আলোক কেন্দ্র। এর মোটামুটি মাঝামাঝি জায়গায় একটা বিন্দু থাকে, যেটাকে ও দিয়ে লেখা হয়, যাকে আমরা বলি আলোক কেন্দ্র। এই বিন্দু থেকে লেন্সের দূরত্বগুলো মাপা হয়। যদি মনে থাকে, দর্পণের ক্ষেত্রে এটাকে বলা হতো মেরু, মেরু থেকে দূরত্ব মাপা হতো। লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র থেকে দূরত্ব মাপা হয়। এই আলোক কেন্দ্রটা কি জিনিস, সেটা এবার জানবো। যদি আমরা একটা উত্তল লেন্স আর একটা অবতল লেন্সকে নেওয়া হয়, এগুলো মোটা লেন্স, ঠিক আছে, একটু চওড়া আর কি লেন্সগুলো। এবার উত্তল লেন্সের ক্ষেত্রে দেখা গেছে, কোনো আলোক রশ্মি যদি লেন্সে প্রতিসরণের পর লেন্সের প্রধান অক্ষের উপর একটা বিন্দু আছে, ওই বিন্দুটার ভেতর দিয়ে কখনো যদি যায়, কখনো, সবসময় বলছি না, কোনো আলোক রশ্মি লেন্সে প্রতিসরণের পর ভেতর দিয়ে যাওয়ার সময় প্রধান অক্ষের উপরে একটা স্পেশাল বিন্দু আছে, ওই বিন্দু দিয়ে যদি গেল, তাহলে পরের তল দিয়ে যখন প্রতিসৃত হবে, তখন প্রাথমিক যে রশ্মিটা ছিল তার সমান্তরাল বেরোবে। এখানেও তাই, কোনো আলোক রশ্মি যদি পড়ার পর প্রতিসরণ হয়ে এর ক্ষেত্রেও যদি ওই স্পেশাল বিন্দুটার উপর দিয়ে যায়, তাহলে প্রতিসরণের পর প্রাথমিক যে রশ্মিটা তার সমান্তরাল হবে। আশা করি মনে আছে যে সমান্তরাল রশ্মি মানে এদের কোনো চ্যুতি হয় না। চ্যুতি মানে রশ্মিটা বেঁকেনি, খালি সরে গেছে, পার্শ্বসরণ হয়েছে, কিন্তু রশ্মিটা বেঁকে যায়নি। তো এই ঘটনাটা বারবার ওই বিন্দুটার জন্যই হবে। যে কোনো আলোক রশ্মি যদি ওই বিন্দুটা দিয়ে যায়, তাহলে ওই বিন্দু দিয়ে যাওয়ার পর কোনো চ্যুতি ঘটবে না, সমান্তরালভাবে বেরিয়ে যাবে। ওই যে বিন্দুটা, ওটা প্রতিটা লেন্সে একটাই এরকম বিন্দু পাওয়া যায়, ওটাকেই আমরা নাম দিয়েছি আলোক কেন্দ্র। ইংরেজিতে বলা হয় এটাকে অপটিক্যাল সেন্টার, তাই আমরা ও দিয়ে চিহ্নিত করি এটাকে। ঠিক আছে? কোনো আলোক রশ্মি যদি লেন্সে প্রতিসৃত হয়ে আলোক কেন্দ্র দিয়ে যায়, তাহলে প্রতিসরণের পর যখন অন্য তল দিয়ে নির্গত হবে, তখন রশ্মিটার কোনো চ্যুতি থাকবে না, প্রাথমিক রশ্মির সমান্তরালে বেরিয়ে যাবে।
এবার এই যে দেখতে পাচ্ছ ঘটনাটা, এরকম লেন্স নিয়ে আমরা কাজ করব না। যেমন দর্পণের ক্ষেত্রে একটা ত্রুটি হয়, লেন্সেরও ত্রুটি হয়। আমরা যে ছবিটা যেরকম পাইতে চাওয়া হচ্ছে যে ছবিটা পরিষ্কার আসবে, স্পষ্ট আসবে, সেরকম হয় না। লেন্সের ক্ষেত্রে একটা ত্রুটি আছে যার নাম হচ্ছে বর্ণা প্রেরণ ত্রুটি। ওটা তোমাদের সিলেবাসে অতটা নেই, তাই আমি এখন বলছি না, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি ওই ত্রুটিটার জন্য, যেমন মনে করে দেখো, আমরা যখন ওই যে দর্পণের প্রমাণটা করছিলাম, তখন আমাদের বলা হয়েছিল দর্পণের ক্ষেত্রে ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ নিতে হবে, তাহলে ওখানেও না হলে ত্রুটি আসে। আর এখানেও সেম, লেন্সের ক্ষেত্রে বর্ণা প্রেরণ ত্রুটি আসে। এই যে বলা হলো যে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি যদি লেন্সে পড়ে, তাহলে উত্তর লেন্স ফোকাসে গিয়ে মেলাবে, মেলায় না, ফোকাসের আশেপাশে মেলায়। তো এই যে ত্রুটিটা হয়, এটাকে বর্ণা প্রেরণ ত্রুটি বলে। এর ডিটেলস আমি যাচ্ছি না, কিন্তু এই ত্রুটিটা থেকে বাঁচার জন্য বা বিভিন্ন কারণের জন্য আমরা এরকম লেন্স যেটার চওড়াটা অনেক বেশি, এটা নিয়ে কাজ করব না। আমরা নিব হচ্ছে পাতলা লেন্স। সিলেবাসেও দেখবে লেখা আছে পাতলা লেন্স। মানে পাতলা লেন্স মানে এতটাই পাতলা যে দুপাশে তো দেখে মনে হবে প্রায় সমতল, এর যে ব্যাকা ভাবটা আছে এটা মনেই হবে না। এই যে উত্তল লেন্সটাই আঁকালাম, কিন্তু এর মাঝের অংশটা এতটাই পাতলা যে দেখে মনেই হচ্ছে না কিছু। তো এরকম পাতলা লেন্স নিয়ে যখন কাজ করব, তখন কি হবে, এই যে রশ্মিটা, এটা যদি ওই আলোক কেন্দ্র দিয়ে যায়, এরকমই চলে যাবে। এর ভেতরে যে একটু বেঁকে গেছে রশ্মিটা, ওটা বোঝা যাবে না, ঠিক আছে? আমি যে বললাম আলোক কেন্দ্র দিয়ে কোনো রশ্মি যদি লেন্সের ভেতর দিয়ে যায়, যে লেন্স হোক, তাহলে ওই রশ্মিটা দেখছো সরে গেছে, পাশাপাশি তো সরে গেছে, কিন্তু সমান্তরাল ভাবে গেছে। এই জিনিসটা এখানে বোঝা যাবে না। লেন্সটা এতটাই পাতলা যে আলোক রশ্মি যদি একটা তলে আপতিত হয়ে আলোক কেন্দ্র দিয়ে পাস করে, তাহলে অপর তল দিয়ে সোজাই বেরিয়ে যাবে, এর ভেতরেই ব্যাকা অংশটা বোঝাই যাবে না, ঠিক আছে? তাহলে এই যে জিনিসটা কি হলো, আলোক রশ্মি লেন্সের আলোক কেন্দ্র দিয়ে যাওয়ার সময় ওই দিক দিয়ে চলে যায়, কোনো চ্যুতি ঘটে না। এটা ছিল 3 নম্বর নিয়ম। এর আগে অংশ ভিডিওটাতে দেখে নাও, প্রথম দুটো নিয়ম বলা হয়ে গেছিল, ওটা একবার রিক্যাপ করে দেখো। 3 নম্বর যে নিয়মটা সেটা এটা, যে আলোক রশ্মি যদি কোনো লেন্সের আলোক কেন্দ্রগামী হয়, তাহলে ওই রশ্মির কোনো চ্যুতি ঘটে না, তার মানে রশ্মিটা সোজা চলে যায়। অবতল লেন্সও তাই, পাতলা যদি অবতল লেন্স নেওয়া হয়, তাহলে প্রধান অক্ষের ওপর লেন্সের ভেতরে একটা বিন্দু পাওয়া যায়, আলোক রশ্মি যদি ওই বিন্দুগামী হয়, তাহলে আলোক রশ্মির কোনো চ্যুতি ঘটবে না, সোজা চলে যাবে। ওই বিন্দুটাকেই আলোক কেন্দ্র বলা হয়, ঠিক আছে? তো লেন্স সংক্রান্ত মোটামুটি জিনিসগুলো বলে দেওয়া হলো। এবার এই যে লেন্সের আলোক কেন্দ্র, এখানে যদি ফোকাস থাকে, তাহলে আলোক কেন্দ্র থেকে ফোকাস পর্যন্ত যে দূরত্ব, ওটাকেই বলা হয় ফোকাস দৈর্ঘ্য, যেই দূরত্বটাকে আমরা ছোট হাতের এফ দিয়ে লিখি। আর এর ডবল দূরত্বে আছে বক্রতা কেন্দ্র, তাহলে তার দূরত্ব কত হবে, যেটা দর্পণের ক্ষেত্রে ছিল ওটাই 2f। এই যে বক্রতা ব্যাসার্ধ ছোট আর ইকুয়াল টু কত হয়, 2f, ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ। এটা সেম টু সেম আছে এই লেন্সের ক্ষেত্রেও তাই। শুধু মনে রাখার বিষয়, লেন্সের ক্ষেত্রে দুটো ফোকাস হয়, মুখ্য ফোকাস, ঠিক আছে? আর হ্যাঁ, এই যে দুটো মুখ্য ফোকাস, এটাও কোশ্চেন আসতে পারে কেন হয়, লেন্সে দুটো হয় আর দর্পণের ক্ষেত্রে তো একটা হয়। তো উত্তর এটাই যে লেন্সে যেহেতু দুটো গলীয় তল আছে, তো দুটো তলের দুটো ফোকাস হয়, ঠিক আছে? আজকে এতটাই। লেন্সের এই নিয়মগুলো একটু জেনে নাও। এর পরের দিনের ভিডিওতে আমি পরবর্তী যে পার্ট আসবে, সেটাতে লেন্সের সামনে কোথায় বস্তু রাখলে কোথায় প্রতিবিম্বটা গঠিত হয় সেটা আমরা দেখব। তার জন্য এই নিয়ম 3টা জানতে হবে, সেই দিন এই নিয়ম 3টাকে ব্যবহার করে আমরা কাজ করব, ঠিক আছে? আজকের ভিডিওটা এতটাই রাখছি। কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে দিবে। যদি কোনো মনে হয় আরও কিছু দেওয়া দরকার, সেগুলো বললে আমি করে দেবো নেক্সট ভিডিওতে, ঠিক আছে? আজকে এতটাই, টাটা।